আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সবাইকে রসায়ন ক্লাসে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক রসায়ন, সরকারি বরিশাল কলেজ, বরিশাল। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তাই প্রথমেই আমি তোমাদের দিক নির্দেশনামূলক কিছু কথা বলবো। তোমরা সরকারি বরিশাল কলেজ নামক যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই মূলত ভর্তি হয়েছ। লেখাপড়ার পাশাপাশি তোমরা নৈতিকতা এবং মূল্যবোধের চর্চা করবে। সালাম দিচ্ছ অনেকে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? তো লেখাপড়ার পাশাপাশি তোমাদের নৈতিকতা ও মূল্যবোধ শিখতে হবে, কারণ বর্তমানে দেখা যাচ্ছে চারদিকে মূল্যবোধের খুব অভাব, মূল্যবোধের অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে। সুতরাং তোমরা উপযুক্ত মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হওয়ার চেষ্টা করবে। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রায়ই শিক্ষার্থীদের বলি যে তোমরা প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করবে। আমরা এদেশে 16 কোটি মানুষ বা তারও বেশি, 16 কোটি মানুষ যদি প্রতিদিন একটা করে ভালো কাজ করে, তবে প্রতিদিন 16 কোটি ভালো কাজে কাজে দেশটা ভরে যাবে। তখন খারাপ কাজ করার লোক আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমরা সবাই আজকে প্রতিজ্ঞা করব যে আমরা আজকে থেকে প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করব। আচ্ছা, তোমাদের জন্য পরবর্তী নির্দেশনা হচ্ছে, তোমাদের পিতামাতা অনেক আশা নিয়ে তোমাদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছে। আমরাও যারা শিক্ষক, আমরাও খুব আশান্বিত হয়েছি যে এবছর ভালো একটা ব্যাচ ভর্তি হয়েছে এবং এদের দ্বারা আমরা একটা ভালো ফলাফল পাব এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি হবে। তো তোমরা যারা শিক্ষার্থী ভর্তি হয়েছ, তোমরা তোমাদের পিতামাতার সেই আশাকে বাস্তবে রূপ দেবে। এজন্য তোমাদের কি করতে হবে? তোমরা সরকারি বরিশাল কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়েছ। এই শ্রেণীর মেয়াদকাল হচ্ছে 2 বছর বা তার কিছু কম বেশি সময়। এই সময়টায় তোমরা একটা লক্ষ্য স্থির করবে যে তুমি কি পেতে চাও এই সময়ে। নিশ্চয়ই সবারই লক্ষ্য হচ্ছে তোমরা এখান থেকে একটা ভালো ফলাফল অর্জন করতে চাও। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের লক্ষ্য হলো যে তোমরা একটা ভালো ফলাফল অর্জন করে যেতে চাও, কারণ তোমরা বাস্তব জীবনে যে যাই হতে চাও না কেন, একটা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে একটা ভালো ফলাফল তোমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সহায়তা করবে। সুতরাং তোমরা লক্ষ্য স্থির করে ফেলো যে তোমাদের অবশ্যই একটা ভালো ফলাফল করে সরকারি বরিশাল কলেজ থেকে যেতে হবে। আর এই যে তুমি লক্ষ্য স্থির করলে, লক্ষ্য স্থির করে তোমাকে লক্ষ্যের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। সেটা কিভাবে তুমি করতে পারো, আমি ছোট্ট একটি গল্প দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রাচীনকালে এক গুরু তার 3 শিষ্যকে আর্চারি মানে ধনুর্বিদ্যা শেখাচ্ছিলেন। তোমরা জানো যে বর্তমানে যেমন বন্দুক বা এগুলো আছে, পূর্বে তোমার আর্চারি ধনুর্বিদ্যা ছিল, ঠিক আছে? ধনুকের ব্যবহার ছিল, তীর ধনুকের ব্যবহার। তো গুরু তার শিষ্যদের বললেন, 3 শিষ্যদের বললেন যে তোমরা ওই গাছের ডালে একটা পাখি বসে আছে, ওটাকে তাক করো। তো 3 শিষ্যই তাদের তীর ধনুক আর তীর তোমার তাক করলো সেই পাখিটার দিকে। এবার গুরু এক এক করে প্রশ্ন করলো। প্রথম জনকে প্রশ্ন করলো যে তুমি কি দেখতে পাচ্ছ? তো প্রথম জন বলল যে আমি দেখতে পাচ্ছি একটা গাছের ডালে একটা পাখি বসে আছে, চারপাশে আকাশ, সব কিছুই সে দেখতে পাচ্ছে। তো দ্বিতীয় জনকে প্রশ্ন করা হলো তুমি কি দেখতে পাচ্ছ? তো সে বলল আমি দেখতে পাচ্ছি একটা গাছ আর গাছের ডালে একটা পাখি বসে আছে।
তৃতীয় জনকেও একই প্রশ্ন করা হলো, কিন্তু সে উত্তর দিল যে আমি দেখতে পাচ্ছি একটা পাখি আর পাখিটার চোখ। আচ্ছা তোমরাই বলো, এই তিনজন থেকে কে তার লক্ষ্যকে ভেদ করতে পারবে? কে তার লক্ষ্যকে ভেদ করতে পারবে? নিশ্চয়ই তৃতীয় যে শিষ্য সে পারবে। কেন? কারণ সে পাখি এবং পাখিটার চোখ দেখছে, সে যখনই তীর ছুড়বে ঠিক গিয়ে পাখিটার গায়েই লাগবে। বোঝা গিয়েছে? এই গল্পের নীতি শিক্ষা হলো তোমাদের যে লক্ষ্য সব সময় তোমাদের চোখ থাকবে সেই লক্ষ্যের দিকে। তোমাদের লক্ষ্য হলো যে তোমরা একটা ভালো ফলাফল আমাদেরকে উপহার দেবে। তোমরা এই 2 বছরের মধ্যে অনেক কিছু আশেপাশে দেখতে পাবে, নানা রকম সংস্থা আছে দেখতে পাবে, নানা রকম বিষয় তোমাদের সামনে আসবে। রোভার স্কাউট আছে, বিএনসিসি আছে, বা সাংস্কৃতিক সংগঠন আছে। তবে এগুলো হচ্ছে শিক্ষা সহায়ক কার্যক্রম, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এগুলো হচ্ছে শিক্ষা সহায়ক কার্যক্রম। আগে হলো শিক্ষা, তারপর শিক্ষা সহায়ক কার্যক্রম। ঠিক আছে? তোমাদের শিক্ষাকে ঠিক রেখে এরপর এগুলো যদি তুমি করো, তোমার মধ্যে নানা রকম কোয়ালিটি তোমার বৃদ্ধি পাবে। এগুলো তুমি করতে পারো, খুব ভালো। কিন্তু তোমার আসল যে তোমার লক্ষ্য, সেই লক্ষ্য থেকে তোমার দৃষ্টিকে সরিয়ে নেওয়া যাবে না। আমি কি বলতে চেয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সব সময় তোমার দৃষ্টি নিবদ্ধ থাকবে তোমার লক্ষ্যের দিকে। ঠিক আছে? তোমরা যাই করো না কেন, লক্ষ্য থেকে চোখ সরানো যাবে না। লক্ষ্য স্থির করার পর এবার তোমাকে কি করতে হবে? সেই লক্ষ্য অর্জনের জন্য, সাফল্য অর্জনের জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে। তুমি কিভাবে সেটা করতে পারো? এটাও আমি একটা ঘটনার মধ্য দিয়ে বলছি। তোমরা নিশ্চয়ই সক্রেটিসের নাম শুনে থাকবে। সক্রেটিস ছিলেন তোমার দর্শন শাস্ত্রের জনক, প্রথম দার্শনিক। তো সক্রেটিস আমাদের শিখিয়েছেন যে কিভাবে করে চেষ্টা করতে হয়, কিভাবে করে সাফল্য পেতে হয়। একদিন একটা তরুণ ছেলে সক্রেটিসের কাছে আসলো এবং সে খুব আগ্রহ সহকারে বলল যে সাফল্য লাভের গোপন রহস্য কি? তো সক্রেটিস তাকে বলল যে পরদিন নদীর ধারে এসো। তো দুজনেই পরদিন নদীর ধারে আসলো, সক্রেটিস এবং ওই যে তরুণ ছেলে। দুজনে নদীর ধারে আসলো। সক্রেটিস তাকে নির্দেশ দিল যে পানির মধ্যে নামো। দুজনেই গলা সমান পানির মধ্যে নামলো। সক্রেটিস এবার তরুণ ছেলেটার তোমার ঘাড় ধরে তাকে পানির মধ্যে চেপে ধরলো। তো তরুণ বালকটি সে উপরে ওঠার চেষ্টা করছে, উপরে ওঠার জন্য খুব চেষ্টা করছে। যতই চেষ্টা করছে সক্রেটিস তাকে আরো জোরে পানির মধ্যে চেপে ধরছে। তো এভাবে করে এক সময় দেখা গেল ছেলেটা তোমার বাতাসের অভাবে, দেখা গেল অক্সিজেন আর কি, বাতাসের অভাবে তার মুখ নীল হয়ে গেল, সে আর খুব নড়াচড়া করছে না। এইবার সক্রেটিস তাকে উপরে টেনে তুললো এবং দেখা গেল সেই ছেলেটা কি করলো, সে খুব করে তোমার বাতাস টেনে নিচ্ছিল। ঠিক আছে? তো সক্রেটিস তাকে প্রশ্ন করলো যে পানির মধ্যে যতক্ষণ তুমি ছিলে ততক্ষণ সবচেয়ে আকুলভাবে তুমি কি চাইছিলে? তো বালকটার উত্তর ছিল বাতাস। তো সক্রেটিস তাকে বলল যে পানির মধ্যে বসে তুমি যেভাবে বাতাস চাইছিলে ঠিক সেইভাবে যখন সাফল্য চাইবে তখন সাফল্য পাবে। আমরা এখান থেকে কি বুঝলাম? যে সাফল্য লাভের জন্য তোমার মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকতে হবে। এবং ওই যে ছেলেটি, সে যখন পানির মধ্যে ছিল তখন সে যেভাবে উপরে ওঠার চেষ্টা করেছে, প্রাণান্তকর চেষ্টা করেছে, সেইভাবে করে তোমাকে চেষ্টা করতে হবে, তবেই তুমি সাফল্য লাভ করতে পারবে। তো এতক্ষণ যে কথাগুলো আমি বললাম, আমি আশা করি তোমরা এর মর্ম উপলব্ধি করবে এবং তোমাদের নিষ্ঠা এবং অধ্যবসায় দ্বারা তোমরা একটা ভালো ফলাফল প্রতিষ্ঠানকে উপহার দেবে, তোমাদের শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে, তোমাদের পিতামাতার আশাকে পূর্ণ করবে। তো এবার পড়াশোনার দিকে আসা যাক। আমরা এখন রসায়ন শেখার চেষ্টা করব। ঠিক আছে? তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে রসায়নের দুটি কোর্স আছে, একটা হচ্ছে রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্র। রসায়ন প্রথম পত্রে শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমাদের দুটা কোর্স, রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্র, উভয়টাতেই 100 করে নম্বর আছে। তো এই 100 নম্বরের মধ্যে তোমার আবার
তোমার তত্ত্বীয় যেটা তত্ত্বীয় অংশে হচ্ছে আমাদের, আমি একটু নম্বর বন্টনটা তোমাদের দেখাচ্ছি। তত্ত্বীয় অংশে হচ্ছে তোমার 75 নম্বর, আর ব্যবহারিক যে অংশ তাতে হচ্ছে তোমার 25 নম্বর। উভয় পত্রের ক্ষেত্রে এটা প্রযোজ্য, উভয় পত্রের ক্ষেত্রেই তত্ত্বীয় 75 নম্বর এবং ব্যবহারিক হচ্ছে 25 নম্বর। তোমরা ভর্তি হয়েছো প্রায় 258 জন, কিন্তু তোমাদের উপস্থিতি দেখা যাচ্ছে খুবই কম। ঠিক আছে, যে লাইভ ক্লাস তুমি ইচ্ছে করলে ভিডিওটা পরবর্তীতেও দেখে নিতে পারবে, কিন্তু তুমি যখন ক্লাস টাইম তখন তুমি অংশ নেবে। তাতে কি সুবিধা, তুমি কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারবে এবং ক্লাসের শেষের 10 মিনিট আমি প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে, সুতরাং তোমরা ভিডিও দেখার চেষ্টা না করে তোমরা লাইভ ক্লাসে সরাসরি অংশ নেওয়ার চেষ্টা করবে এবং বন্ধুদেরকে জানাবে। আচ্ছা, আমরা মনোযোগী হই। তত্ত্বীয় অংশে 75 নম্বর, এই তত্ত্বীয় অংশে যে 75 সেটা কিভাবে করে তোমার থাকবে, আচ্ছা সেটা একটু আমরা দেখি। যে সৃজনশীল প্রশ্ন থাকে, দু ধরনের প্রশ্ন আমাদের আছে। একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসলে 8টি থেকে 5টির উত্তর করতে হয়, 8টি থেকে 5টির উত্তর করতে হয়। তার মানে হচ্ছে 5 গুণ হচ্ছে 10, 50 নম্বর, 5 গুণ 10 অর্থাৎ 50 নম্বর। এবং তোমার যে নৈবত্তিক যেটাকে বলি আমরা, বহু নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী বা এমসিকিউ, যেটাকে আমরা এমসিকিউ নামই ভালো চিনি, বহু নির্বাচনী প্রশ্ন তোমার কতটা থাকবে, 25টাই থাকবে এবং 25টারই উত্তর করতে হবে। 25টায় নম্বর হচ্ছে তোমার 25 গুণ হচ্ছে 1 গুণ হচ্ছে 25, মানে প্রত্যেকটায় 1 নম্বর করে, যার ফলে মোট নম্বর হচ্ছে কত, এখানে 25, টোটাল 50 আর 25 75 নম্বর। এই 75 নম্বরই তোমাদের পরীক্ষা হবে, আর ব্যবহারিক পরীক্ষা হবে 25 নম্বরে, যেটা আমরা ব্যবহারিক ক্লাসে জানিয়ে দেব। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে আসি যে রসায়ন প্রথম পত্রে আমাদের কি কি অধ্যায় আছে সেটা একটু আমরা জেনে নেই। রসায়ন প্রথম পত্রে 5টি অধ্যায় আছে। তোমরা যারা বই কিনেছো তারা দেখে থাকবে। 5টি অধ্যায়ের মধ্যে আমি একটু অধ্যায়গুলোর নাম লিখে দিচ্ছি, এজন্য যে তোমরা অনেকে 6 মাস 1 বছর চলে যায় তারপর তোমরা অধ্যায়গুলোর নাম বলতে পারো না, এটা খুবই দুঃখজনক। প্রথম অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরি বা পরীক্ষাগার যেটাকে আমরা বলি, সেই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, কিভাবে করে তুমি ল্যাবরেটরিটাকে নিরাপদে ব্যবহার করতে পারো। ব্যবহার। দ্বিতীয় অধ্যায় আছে তোমার গুণগত রসায়ন। গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস যেটাকে বলা হয়, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, গুণগত রসায়ন। তৃতীয় অধ্যায়ে আমাদের আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। চতুর্থ অধ্যায়ে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবং পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মমুখী রসায়ন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তোমার এই 5টা অধ্যায় আমাদের রসায়ন প্রথম পত্রে আছে। প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন এবং পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মমুখী রসায়ন। ঠিক আছে, এই 5টা অধ্যায় থেকে তোমার বেশি প্রশ্ন হয় মাঝখানের 3টে অধ্যায় দিয়ে। ঠিক আছে, মাঝখানের 3টে অধ্যায় সবগুলো দিয়েই প্রশ্ন হয়, সবগুলো ইম্পর্ট্যান্ট, তবে মাঝখানের 3টে অধ্যায় দিয়ে বেশি প্রশ্ন হয়, পরীক্ষা আসে, এত বছরে দেখা গিয়েছে। এবং তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রেও একইভাবে তোমার 5টি অধ্যায় আছে। দ্বিতীয় পত্রের যে 5টি অধ্যায় সেগুলো কি কি? প্রথমেই আছে পরিবেশ রসায়ন, প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, তৃতীয় অধ্যায় তোমাদের ওখানে পরিমাণগত রসায়ন আছে, চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন এবং পঞ্চম অধ্যায় আছে অর্থনৈতিক রসায়ন। তার মানে আমরা মোট 5-5-10টি অধ্যায় শিখব। ঠিক আছে,
প্রথমেই আমরা এই যে তোমার প্রথম পত্রের যে 5টি অধ্যায়, এখান থেকে আমরা 3জন শিক্ষক আছি আমাদের ডিপার্টমেন্টে, তোমরা জানো, প্রসপেক্টাসে অলরেডি দেখেছো হয়তো। 3জন শিক্ষক, আমরা 3টা অধ্যায় শুরু করব, ঠিক আছে। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা গুণগত রসায়ন, আমি এটাই তোমাদের শুরু করতে চাচ্ছি। তো আমরা এখন পড়াশোনার দিকে চলে আসি। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন সম্পর্কে আমরা এখন জানব। গুণগত রসায়ন যেটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, যেটা আসলে বিশ্লেষণীয় রসায়নের দুটো ভাগ আছে। একটা হচ্ছে তোমার গুণগত রসায়ন, কোয়ালিটেটিভ রসায়ন, আর একটা হচ্ছে তোমার পরিমাণগত রসায়ন, যেটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি আর কি। তো তোমার এখানে গুণগত রসায়ন নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে তোমরা কি কি শিখবে বা শিখতে পারবে, কি কি বিষয় এখানে আছে। এখানে মূলত তোমার পরমাণুর যে গঠন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম দিকে। এরপর তোমার তড়িৎ চুম্বকীয় বিকিরণ নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর তোমার দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, এরকম কিছু বিষয় আছে। এরপর আমরা শিখব কিছু পৃথকীকরণ পদ্ধতি, অর্থাৎ মিশ্রণ থেকে কিভাবে উপাদানগুলোকে পৃথক করা যায়। এর অনেকগুলো পদ্ধতি আছে, পাতন, নানা রকম পাতন আছে, তারপর ক্রোমাটোগ্রাফি আছে, দ্রাবক নিষ্কাশন আছে। এই পদ্ধতিগুলো সেই দিকে সন্নিবেশিত হয়েছে। তো আমরা শুরু করে দিচ্ছি, তোমরা একটু লিখবে, ঠিক আছে। আমি যখন পড়াবো সাথে সাথে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখি, তোমরাও সেটা খাতায় লিখে ফেলবে, ঠিক আছে। তোমরাও সেটা খাতায় লিখে ফেলবে, লিখলে কিন্তু খুব ভালো, তোমার জন্য উপকার আছে। আচ্ছা, তো খাতায় সবাই লিখে ফেলার চেষ্টা করবে। তোমরা কমেন্ট অপশনে অনেকে লিখছ, আমি কমেন্ট অপশনের তোমাদের প্রশ্নগুলোর উত্তর সেই দিকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এ বিশ্ব প্রকৃতি বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এই বিশ্ব প্রকৃতি বিজ্ঞানীদের কাছে দুটি অংশে বিভক্ত। সবাই একটু লিখবে আমার সাথে, দুটি ভাগে বিভক্ত, যথা এক হচ্ছে পদার্থ, ম্যাটার পদার্থ, এবং হচ্ছে বিকিরণ শক্তি, রেডিয়েন্ট এনার্জি, যেটা বিকিরণ শক্তি, রেডিয়েন্ট এনার্জি। বিকিরণ শক্তি বা রেডিয়েন্ট এনার্জি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা ঠিকমতো শুনতে পেলে এবং দেখতে পেলে কমেন্ট অপশনে জানাও। মনোযোগী হও। পদার্থ সম্পর্কে তোমরা নিচের ক্লাসে জেনে এসেছো। পদার্থ কি যে সকল পদার্থের ভর আছে, যারা জায়গা দখল করে এবং বল প্রয়োগে যারা বাধার সৃষ্টি করে, তাদেরকে পদার্থ বলা হয়। তোমরা এই সংজ্ঞা নিচের ক্লাসে জেনে এসেছো যে পদার্থের 3টা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে তাদের ভর থাকবে, সুনির্দিষ্ট ভর থাকবে, তারা জায়গা দখল করবে, এবং তাদের যদি তোমার কি করা হয়, বল প্রয়োগ করা হয় তাদের উপর, তখন তারা কি করে, প্রতিরোধ করে, অর্থাৎ বাধার সৃষ্টি করে, ঠিক আছে। তো এই পদার্থকে আমরা কি দেখো, তোমাদের আমি একটু দেখাচ্ছি এভাবে করে, যে পদার্থ বা ম্যাটার যেটা, এই পদার্থকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। তোমরা এটাও জানো হয়তো যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। আমি একটু বড় করে লিখছি। আচ্ছা, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ এবং হচ্ছে যৌগিক পদার্থ। আমি এটাকে একটু মুছে দিলাম। দেখো, পদার্থ হচ্ছে দুই ভাগে বিভক্ত, বা পদার্থ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। তোমরা এটাও জানো হয়তো যে মৌলিক পদার্থ হচ্ছে কি, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো ক্ষুদ্র অংশ পাওয়া যায় না, তারা হচ্ছে মৌলিক পদার্থ। আর যে সকল পদার্থকে ভাঙলে
একাধিক একাধিক বিভিন্ন প্রকার তোমার পদার্থ পাওয়া যায়, তারা হচ্ছে যৌগিক পদার্থ। অর্থাৎ বিভিন্ন প্রকার পরমাণু দ্বারা গঠিত পদার্থ হচ্ছে যৌগিক পদার্থ, আর একই প্রকার পরমাণু দ্বারা গঠিত পদার্থ হচ্ছে মৌলিক পদার্থ। যেমন ধরো তোমার সোডিয়াম ধাতু, এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ, আয়রন একটা মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ যেমন পানি হচ্ছে, পানি, কার্বন ডাইঅক্সাইড, এগুলো যৌগিক পদার্থ। কারণ পানিকে ভাঙলে তার মধ্যে তুমি দেখবে তার মধ্যে তোমার কি আছে, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, মৌলিক পদার্থকে আবার ভাঙা যায়, তার মানে মৌলিক পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়, পরমাণু পাওয়া যায়, সরাসরি ওই মৌলের পরমাণু পাওয়া যায়। কিন্তু যৌগিক পদার্থকে ভাঙলে প্রথমে কি পাওয়া যায়, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অণু। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অণু বা মলিকুল পাওয়া যায়। আর তোমার মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু বা অ্যাটম। যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম অংশ অর্থাৎ পরমাণু, অণু, এই অণু কিন্তু আবার পরমাণু দ্বারা গঠিত। যেমন ধরো পানি H2O কি দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত এই অণুটা। সুতরাং অণুকে ভাঙলে আবার কি পাওয়া যায়, পরমাণু পাওয়া যায়। তোমরা নিচের ক্লাসে শিখে থাকবে ডাল্টনের পারমাণবিক মতবাদ। সেই মতবাদে বলা হয়েছিল যে পরমাণু অবিভাজ্য, পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে সেটা ভুল প্রমাণিত হয়েছে, কারণ পরমাণুকে আরও ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে এই উভয় পরমাণুকে আমি একসাথে লিখছি, পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়, মূল কণিকা পাওয়া যায়, বিভিন্ন ধরনের মূল কণিকা পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়, মূল কণিকা পাওয়া যায়। ঠিক আছে, পরমাণুকে ভাঙলে মূল কণিকা। আমি উপরের অংশটা আবার একটু মুছে ফেলছি, কারণ আমার জায়গাটা কম আছে। আমি তোমার এটাকে এখানে লিখবো, তোমরা যদি জায়গার সামনে থাকে সামনেই লিখতে পারো। তার মানে পরমাণুকে, যে কোনো পরমাণু, মৌলিক পদার্থের হোক আর যৌগিক পদার্থের হোক, পরমাণুকে ভাঙলে আমরা কতগুলো মূল কণিকা পেয়ে থাকি। এই মূল কণিকা হচ্ছে আবার দুই প্রকার। মূল কণিকা কত প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কি, আমি এখানে আবার এই মূল কণিকা এই অংশটা এখানে আবার লিখছি, তোমরা প্রয়োজনে এখানে নিচে তোমার অ্যারো দিয়ে নিচে তোমরা লেখো, আর এভাবে করে নিচে অ্যারো দিয়ে লেখো। আমি এটা এখানে লিখছি, ওই অ্যারোটা এখান থেকে আসছে। ধরো মূল কণিকা, ঠিক আছে। আচ্ছা, এই মূল কণিকা হচ্ছে দুই ভাগে বিভক্ত। কি তোমার, বা দুই প্রকার মূল কণিকা পরমাণুর মধ্যে থাকে, স্থায়ী মূল কণিকা এবং হচ্ছে অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা এবং হচ্ছে অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা এবং হচ্ছে অস্থায়ী মূল কণিকা, ঠিক আছে। আচ্ছা, স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা, এবং এটা তোমার ফিক্সড, তিনটাই স্থায়ী মূল কণিকা আছে। কে তোমরা এটা জানো, ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তোমরা এটা নিজ ক্লাসে শিখে থাকবে। ইলেকট্রন, আমি এই অংশটা আবার মুছে দিচ্ছি, তোমাদের নিশ্চয়ই লেখা হয়েছে। যদি কোনো অংশ তোমার লিখতে তোমার না পারো, তখন তুমি সেখানে ফাঁকা জায়গা রেখে দেবে। পরবর্তীতে কিন্তু এই ভিডিও তোমার থাকবে, এই ভিডিওটা পজ করে তুমি সেখানে গিয়ে তোমার লেখাটা তুমি লিখে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু অনলাইন ক্লাসের সুবিধা, ঠিক আছে। তুমি এই ভিডিওটা কিন্তু পরবর্তীতে দেখার তোমার সুযোগ আছে। আচ্ছা, আমি এটা, তার মানে আমি আবার বলছি যে পদার্থ দুই প্রকার, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। এবং এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু, আর যৌগের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অণু। অণুকে ভাঙলে আবার পরমাণু পাওয়া যায়, কারণ কতগুলো পরমাণু দ্বারাই অণু গঠিত হয়। এই পরমাণুকে যদি তুমি ভাঙলে কি পাওয়া যায়, মূল কণিকা পাওয়া যায়। মূল কণিকা দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটি, কি তোমার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটি স্থায়ী মূল কণিকা, ঠিক আছে। তোমার সব পরমাণুতেই এই তিনটা মূল কণিকা থাকে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে তোমার হাইড্রোজেন, যেটাতে শুধু তোমার কি ইলেকট্রন এবং প্রোটন থাকে, কিন্তু নিউট্রন থাকে না। একমাত্র পরমাণু, এটা একটু লিখে নাও, এটা বিশেষ তথ্য, একমাত্র পরমাণু হাইড্রোজেন, যাতে নিউট্রন থাকে না। তার মানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সব পরমাণুতেই থাকে, কিন্তু হাইড্রোজেনে শুধুমাত্র নিউট্রন থাকে না, ইলেকট্রন আর প্রোটন থাকে। তোমরা এটা একটু জেনে নেবে, এটা বিশেষ একটা তথ্য, এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমরা পরবর্তীতে এটা সম্পর্কে আলোচনা আছে, সেখানে আমরা দেখব যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন হচ্ছে চার্জবিহীন। ইলেকট্রনের চার্জ খুব কম, ইলেকট্রনের ভর খুব কম, কিন্তু প্রোটনের ভর হচ্ছে তোমার, প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সেম, এবং এটা হচ্ছে 1.7 তোমার 673 × 10⁻⁻24 গ্রাম,
ঠিক আছে। আচ্ছা, আমরা এটা তোমার দেখব, এটা আমরা পরবর্তীতে দেখব। তার মানে তিনটি স্থায়ী মূলকণিকা, এই তিনটি, অন্য কোনো স্থায়ী মূলকণিকা পরমাণুতে নেই। আর অস্থায়ী মূলকণিকার সংখ্যা হচ্ছে প্রায় 200। 200 অস্থায়ী, প্রায় 200টি তোমার অস্থায়ী মূলকণিকা আছে। যেমন তোমার অস্থায়ী মূলকণিকার সংখ্যা হচ্ছে প্রায় 200। যেমন আমি কয়েকটা উদাহরণ বলছি। যেমন ধরো নিউট্রিনো, নিউট্রন না কিন্তু নিউট্রিনো, নিউট্রিনো ওটা হচ্ছে নিউট্রন আর এটা হচ্ছে নিউট্রিনো। এন্টি নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, নিউট্রিনো, গ্রাভিটন, আমি এই লাইনটা মুছে ফেলছি জায়গার স্বল্পতার জন্য। এন্টি এন্টি নিউট্রিনো, তারপর হচ্ছে গ্রাভিটন, গ্রাভিটন, মিসন, বোসন, পাইয়ন, পাইয়ন, মিউয়ন প্রভৃতি। আমি কয়েকটার তোমার 200টা অস্থায়ী মূলকণিকার নাম এখানে লেখা সম্ভব নয়, অল্প কয়েকটা নাম দিলাম, তোমরা কিছু অস্থায়ী মূলকণিকার নামও মনে রাখবে। যেমন নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, গ্রাভিটন, বেসন, বোসন, পাইয়ন, মিউট্রন, পাইয়ন, মিউয়ন, এরকম তোমার আরও তোমার প্রায় 200 তোমার কি আছে, অস্থায়ী মূলকণিকা আছে এরকম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা দেখলাম যে তোমার পদার্থকে এভাবে ভাঙলে কি পাওয়া যায়, তোমার ধাপে ধাপে আমরা পদার্থকে ভেঙে দেখালাম যেখান থেকে আসলে মূল কণিকা পাওয়া যায়। এই মূল কণিকাই হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অংশ। এটাকে ভাঙার আর সুযোগ এখন পর্যন্ত নেই, ভবিষ্যতে হতেও পারে, তবে এখন পর্যন্ত নেই। মূল কণিকা যেগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা এই যে অস্থায়ী মূল কণিকা, এগুলোই হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অংশ বর্তমানে। ঠিক আছে, এখন আমরা যে তোমার এই পদার্থ নিয়ে আলোচনা করলাম, তার মানে আমরা দেখতে পেলাম যে পদার্থের তোমার ক্ষুদ্রতম অংশ হচ্ছে তোমার এই যে তোমার মূলকণিকা। তবে মূলত পরমাণু কি একক হিসেবে ধরা হয় আর কি। ঠিক আছে, ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু, যার মধ্যে তোমার এই মূলকণিকাগুলো থাকে। তো পরমাণু নিয়ে তোমাদের এখন আলোচনা, ঠিক আছে, বিস্তারিত আলোচনা আছে। পরমাণু সম্পর্কে বিভিন্ন মডেল আছে, তারপর তোমার এরকম পরমাণু সম্পর্কে বিস্তারিত আছে, তারপর ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত বিষয়াদি আছে। যে পরমাণুতে যে পরমাণুর তোমরা জানো যে পরমাণুর কেন্দ্রে থাকে তোমার নিউক্লিয়াস, আর বাইরে থাকে তোমার ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। তো এইগুলো নিয়ে তোমার আলোচনা আছে। এরপর দেখো আমরা যে বিষয়টা বলেছিলাম যে বিজ্ঞানীদের চোখে বিশ্ব প্রকৃতি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পদার্থ, এতক্ষণ আমি পদার্থের কথা বললাম। এবার বিকিরণ শক্তির কথা একটু বলি, প্রাথমিক আলোচনা এটা, একটু বিকিরণ শক্তির কথা আমি বলে দেই। আমরা বলেছিলাম বিশ্ব প্রকৃতি বিজ্ঞানীদের কাছে দুই ভাগে বিভক্ত, তার একটা ছিল পদার্থ, যা নিয়ে এতক্ষণ বললাম। এবার হচ্ছে বিকিরণ শক্তি বা রেডিয়েন্ট এনার্জি। এই যে বিকিরণ শক্তি, এটা হচ্ছে আসলে তড়িৎ চুম্বকীয় বিকিরণ, অর্থাৎ সব প্রকারের বিকিরণ শক্তি হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় বিকিরণ, অর্থাৎ তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবেই মূলত এই তোমার বিকিরণ বা এই রশ্মিগুলো তোমার বের হয়। এজন্য এটাকে তড়িৎ চুম্বকীয়, এখানে চুম্বকীয় লিখেছি, মনে হয় লাইটের রিফ্লেকশন হচ্ছে, তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আচ্ছা, এই তড়িৎ চুম্বকীয় বিকিরণকে 7টি অঞ্চলে ভাগ করা হয়। তড়িৎ চুম্বকীয় বিকিরণ হচ্ছে 7টি অঞ্চলে বিভক্ত, আমরা সেটা একটু দেখাবো। 7টি অঞ্চলে বিভক্ত তড়িৎ চুম্বকীয় বিকিরণ, 7টা অঞ্চলে বিভক্ত। কি কি আমরা একটু এভাবে করে সামনে সামনে লিখে যাই, 2, 3, 4, 5, 6, 7, জায়গাটা কম হয়ে গেল, যাই হোক আমরা একটু চাপিয়ে লেখার চেষ্টা করব। তার মানে তড়িৎ চুম্বকীয় বিকিরণ 7টি অঞ্চলে বিভক্ত। কি কি? প্রথমেই হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ, সেটা হচ্ছে গামা রশ্মি। এর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট, ঠিক আছে, তোমরা এটা জানো বা জেনে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে রঞ্জন রশ্মি, যেটা রঞ্জন বা এক্স রে যেটাকে আমরা বলি, তোমরা এক্স রে ফিল্ম দেখেছো যে তোমার এক্স রে করা হয় শরীরের বিভিন্ন অংশের, তোমার এক্স রে বা রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি বা এক্স রে, এক্স রে নামে এটাকে আমরা ভালো চিনি, ঠিক আছে। গামা রশ্মি, গামা রে, যাই হোক ওগুলো লিখতে হবে না সব। তারপর হচ্ছে তোমার যে অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি যেটাকে আমরা আল্ট্রা ভায়োলেট ইউবি রে হিসেবে চিনি, অতি বেগুনি রশ্মি যেটাকে আল্ট্রা ভায়োলেট রে বলা হয়, আল্ট্রা ভায়োলেট, ইউবি সংক্ষেপে আল্ট্রার হচ্ছে ইউ, ইউ আল্ট্রা ভায়োলেট ইউভি রে, ঠিক আছে। ইউ হচ্ছে আল্ট্রা আর ভি হচ্ছে ভায়োলেট, আল্ট্রা ভায়োলেট রে, ঠিক আছে। তারপর হচ্ছে দৃশ্যমান আলো,
দৃশ্যমান আলো অর্থাৎ যে আলো দেখা যায়, আসলে এই আলোটাকে দেখা যায় না, বরং এই আলো যদি কোনো বস্তুর উপর পড়ে তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পারি। তার মানে দৃশ্যমান আলোর যে রেঞ্জ আছে তোমরা জানো বা এখন জানবে যে 400 থেকে 800 ন্যানোমিটারের রেঞ্জ, অথবা 4000 থেকে 8000 অ্যাংস্ট্রং। ঠিক আছে, কোনো কোনো বইয়ে একটু কম বেশি দেওয়া হয়েছে। যাই হোক, দৃশ্যমান আলোর যে তোমার এই রেঞ্জ 400 থেকে 800 তোমার ন্যানোমিটার, অথবা তোমার 380 থেকে 780 ন্যানোমিটারও বলা হয়, কোনো কোনো বই এভাবে আছে। তো এই দৃশ্যমান আলো যেটা বা ভিজিবল লাইট, এই আলোটার রেঞ্জের মধ্যে আমরা দেখতে পারি। এই আলোটা কোনো বস্তুর উপর পড়লে আমরা সেই বস্তুটাকে দেখতে পারি, আলো কিন্তু দেখা যায় না। কিন্তু অপর যে আলোগুলো আছে এগুলো কোনো বস্তুর উপর পড়লেও তুমি কিন্তু বস্তুটাকে দেখতে পারবে না। আচ্ছা, এরপর কি আছে? অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি যেটা, সেটা হচ্ছে তোমার, আমরা এটাকে ইনফ্রারেড আইআর হিসেবে চিনি। ইনফ্রারেড, ইনফ্রারেড বা আইআর, আইআর রে। ঠিক আছে, আইআর হচ্ছে ইনফ্রারেড অবলোহিত রশ্মি। তারপর হচ্ছে আমাদের যে তোমার মাইক্রোওয়েভ, যেটাকে আমরা বলি মাইক্রোওয়েভ, মাইক্রো ওভেনে যেটা ব্যবহার করা হয়, মাইক্রোওভেন বা এরকম বিষয়ে মাইক্রোওয়েভ। ঠিক আছে, মাইক্রোওয়েভ এবং হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ আসলে তোমার, রেডিও ওয়েভ যেটা, সেটা আসলে বেতার তরঙ্গ বলা হয় এটাকে বাংলায়, রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। এটা আসলে রেডিও টেলিভিশনের যে সিগন্যাল প্রেরণ এগুলোতে ব্যবহৃত হয়, বেতার তরঙ্গ। আমরা এগুলোর বিস্তারিত ব্যবহার ভেতরে দেখব। আমি একটু প্রাথমিক আলোচনা করছি যে এই বিশ্ব প্রকৃতি বিজ্ঞানীদের কাছে যে দুই ভাগে বিভক্ত, সব কিছুকে তারা দুইটা ভাগে ভাগ করে ফেলেছেন। একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে বিকিরণ শক্তি। সেই পদার্থ সম্পর্কে তোমাদের বললাম যে পদার্থ দুই প্রকার, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, আর অনেকগুলো পদার্থ যখন মেশে তখন তাকে মিশ্র পদার্থও বলা হয়। ঠিক আছে, আচ্ছা, সেটা বিশেষ কোনো ভাগ না, বরং পদার্থের মিশ্রণ আর কি, মিশ্র পদার্থ। যাই হোক, পদার্থ দুই প্রকার, মৌলিক, যৌগিক পদার্থ। আমরা সেটা দেখলাম যে সেই পদার্থ, যেমন ধরো আমরাও কিন্তু নানা রকম পদার্থ দ্বারা গঠিত। ঠিক আছে, এবং তোমরা এটা জানো যে পদার্থের 5টি অবস্থা আছে। কি কি অবস্থা? কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা। এছাড়া আরও দুইটা অবস্থা আছে। কি কি? একটা হচ্ছে প্লাজমা অবস্থা আর একটা তরল স্ফটিক অবস্থা। এই দুটো নতুন মনে হচ্ছে তোমাদের কাছে, বা তোমরা জেনে থাকতে পারো। তো প্লাজমা অবস্থা যেটা, এটা হচ্ছে কি গ্রহ, নক্ষত্র, সূর্য এগুলোর মধ্যে আসলে, নক্ষত্র, সূর্য এগুলোর মধ্যে উচ্চ তাপমাত্রায় পদার্থ আসলে আয়নিত অবস্থায় থাকে। ঠিক আছে, তাই তোমার এদেরকে তোমার প্লাজমা অবস্থা বলা হয়, আয়নিত অবস্থা। আর তরল স্ফটিক অবস্থা যেটা, সেটা হচ্ছে আমরা যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে ব্যবহার করি, এলসিডি টিভি বলি, এলসিডি মনিটর বলি, এই এলসিডি আসলে লিকুইড ক্রিস্টাল বা তরল স্ফটিক পদার্থ দ্বারা গঠিত। এই পদার্থগুলোর কিছু অংশ প্রবাহিত হয়, কিছু অংশ তরল, আবার কিছু অংশ কঠিন, এর জন্য তরল স্ফটিক বলা হয়। তার মানে পদার্থের 5টি অবস্থায় আছে, 5টি অবস্থা আছে। এই 5টি অবস্থায় পদার্থ এই মহাবিশ্বে তোমার বিরাজমান আছে। এবং এই যে আমাদের দেহ বলো, আমরা যা কিছু দেখছি সব কিছুই কিন্তু এই পদার্থ আর বিকিরণ শক্তি দুই ভাগেই বিভক্ত। ঠিক আছে, এবার আমরা চলে যাব যে তোমাদের পরমাণু সম্পর্কে আলোচনা, পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা। সেখানে আমরা চলে যাব। আমরা এখন পরমাণুর গঠন শিখব। ঠিক আছে, আমরা জানি যে পরমাণুর কেন্দ্রস্থলে তোমার নিউক্লিয়াস নামক একটা ভারী অংশ আছে, যে নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। এবং তোমার এই নিউক্লিয়াসের চারদিকে আমি যদি এখানে পেকে দেখাই, এই যে দেখো, এই প্রোটন আর নিউট্রন এই নিউক্লিয়াসে থাকে, আর বাইরে তোমার এভাবে করে বিভিন্ন কক্ষপথ থাকে, সেখানে তোমার ইলেকট্রনগুলো তোমার ঘুরতে থাকে। আর নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, আর ইলেকট্রনগুলো এভাবে করে বিভিন্ন কক্ষপথে এভাবে করে তোমার ঘুরতে থাকে। এখন কথা হলো, আমরা এই যে পরমাণুর গঠন সম্পর্কে জানি, এটা কোথা থেকে আসলো? ঠিক আছে, আসলে 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন, উনি ক্যাথোড রশ্মির উপর গবেষণার সময় ইলেকট্রন আবিষ্কার করেন। এবং এই ইলেকট্রন আবিষ্কারের পর দেখা যায় বিজ্ঞানীদের মধ্যে আগ্রহ বেড়ে যায় পরমাণুর গঠন সম্পর্কে জানার জন্য। এবং এজন্য বিভিন্ন বিজ্ঞানী গবেষণা শুরু করেন। এবং 1897 থেকে শুরু করে 1932 খ্রিস্টাব্দের মধ্যে দেখা যায় বিজ্ঞানীগণ নানা রকম পরমাণুর মডেল উপস্থাপন করেন। তারা বলেন যে পরমাণুটা এভাবে এভাবে গঠিত, এভাবে এভাবে গঠিত, এভাবে তোমার বিভিন্ন মডেল উপস্থাপন করেন। তো তোমাদের বইয়ে 3টা মডেল সম্পর্কে আলোচনা আছে, আমরা সে 3টা আলোচনা করব। রাদারফোর্ড পরমাণু মডেল,
বোর পরমাণু মডেল এবং কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। ঠিক আছে, তো আমরা প্রথমেই রাদারফোর্ড পরমাণু মডেল জেনে নেব। তো রাদারফোর্ড পরমাণু মডেল যেটা, সেটা কোথা থেকে আসলো সেটা একটু আমি বলে দিচ্ছি। যে আসলে রাদারফোর্ড কী করেন, একটা পরীক্ষা করেন 1911 খ্রিস্টাব্দে। রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন এবং এই পরীক্ষায় উনি যে তোমার ফলাফলটা প্রাপ্ত হন বা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন সেগুলোকে সাজিয়ে উনি যে পরমাণু মডেলটা উপস্থাপন করেন, আসলে সেটাই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। সুতরাং আমাদের প্রথমেই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা জেনে নেওয়া প্রয়োজন। এটা অবশ্য তোমাদের 9, 10-এও হয়তো ছিল। আমি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো, সবাই হেডলাইন লেখো, সবাই হেডলাইন লেখো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক আছে, এই পরীক্ষাটা কে করেন? 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড, তথ্যগুলো জানবে, এমসিকিউ এর জন্য অনেক সময় এই তথ্য তোমার ইম্পর্ট্যান্ট হয়ে যায়। রাদারফোর্ড এই পরীক্ষা করেন। তোমরা জানো বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন ধাপ আছে, বৈজ্ঞানিক পদ্ধতির কতগুলো ধাপ আছে। তো তোমার পরীক্ষার জন্য কি কি প্রয়োজন, প্রথমে কতগুলো উপকরণ প্রয়োজন। এই পরীক্ষার জন্য রাদারফোর্ড আসলে কি কি উপকরণ ব্যবহার করেছিলেন সেটা আমরা একটু জেনে নেই। কি কি উপকরণ ব্যবহার করেছিলেন উনি? 3টা উপকরণ এই পরীক্ষার জন্য রাদারফোর্ড ব্যবহার করেছিলেন। কি কি উপকরণ? তোমার 1 নম্বর হচ্ছে আলফা কণা, যেটা একটু আগে বললাম আলফা কণা। আমি পরিচয় দেব আসলে আলফা কণা কি, আমি বলবো, একটু নামগুলো লিখে নেই। আলফা কণা ব্যবহার করেছিলেন, সেই সাথে উনি কি ব্যবহার করেছিলেন? সোনার পাত, পাতলা সোনার পাত ব্যবহার করেছিলেন, খুবই পাতলা, পাতলা সোনার পাত, যার পুরুত্ব হচ্ছে কত? তোমার 0.0004 সেন্টিমিটার। এত পুরো, এত তোমার পাতলা, যে তোমার 4 সেন্টিমিটার কি তোমার 1 সেন্টিমিটারের 10,000 ভাগের 4 ভাগ বলা যায়। 1 সেন্টিমিটারের 10,000 ভাগের 4 ভাগ, তার মানে খুবই পাতলা সোনার পাত ব্যবহার করেছিলেন। এবং সেই সাথে উনি কি ব্যবহার করেছিলেন? জিঙ্ক সালফাইড আবরণযুক্ত গোলাকার পর্দা, আবরণযুক্ত গোলাকার পর্দা। তোমরা একটু লিখে নাও প্লিজ, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত গোলাকার পর্দা। এই 3টা উপকরণ উনি এই পরীক্ষার জন্য ব্যবহার করেছিলেন। আমি এখন পরিচয় দেব এদের। প্রথমেই হচ্ছে আলফা কণা লিখলাম আমি। আলফা কণা কি জিনিস? আমরা জানি যে পর্যায় সারণীতে মোট মৌল হচ্ছে 118টা, তাই তো? তোমরা জানো নিশ্চয়ই, তোমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ওই অধ্যায় 3য় অধ্যায়ে এটা শিখবে। আচ্ছা, যাই হোক, যেটা বলতে চেয়েছি যে 2 পারমাণবিক সংখ্যার যে মৌল সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। এই হিলিয়ামের মধ্যে তোমার কি আছে? 2টা প্রোটন আছে, 2টা ইলেকট্রন আছে এবং তোমার 2টা নিউট্রন আছে। তোমরা জানো যে এটা হচ্ছে মৌলের প্রতীক। প্রতীকের বাম তোমার নিচের, তোমার পিছন দিকে মানে বাম পাশে নিচের দিকে লেখা হয় আসলে এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এবং নিরপেক্ষ পরমাণুতে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে। তার মানে 2, যেহেতু 2টা প্রোটন এবং 2টা ইলেকট্রন হিলিয়ামের মধ্যে আছে। আর এখানে লেখা হয় ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। তার মানে হচ্ছে যেহেতু 2টা প্রোটন আছে আর দেখা যাচ্ছে ভর সংখ্যা 4, তার মানে নিউট্রন এখানে 4 বিয়োগ 2, এখানে 2টা নিউট্রন আছে। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটা কিন্তু নিচের ক্লাসে ছিল। আমি আবার বলছি, এই হিলিয়াম পরমাণুতে 2টা প্রোটন, 2টা ইলেকট্রন এবং 2টা নিউট্রন আছে। আচ্ছা, এখানে এটা 4 হচ্ছে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা, তার মানে 2টা প্রোটন 2টা নিউট্রন যোগ করে 4, আর এটা হচ্ছে প্রোটনের সংখ্যা এবং সেই সাথে ইলেকট্রন সংখ্যাও বটে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, হিলিয়াম থেকে যদি তুমি 2টা ইলেকট্রন তোমার সরিয়ে দাও, হিলিয়াম থেকে যদি তুমি 2টা ইলেকট্রন অপসারণ করো, 2টা ইলেকট্রন 2 ইলেকট্রন অপসারণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি? আসলে সেটা হচ্ছে তোমার He2+, এই আয়নটা পাই। এটা ঠিক থাকবে। He2+, যে আয়নটা পাই আমরা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এটা হচ্ছে তোমার ভর সংখ্যা। পিছনে লিখে দিলাম শুধু। এখানে দেখা যায় প্রতীকের ডান দিকে উপরে চার্জ লেখা হয়। যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করেছে তাই এখানে 2টা পজিটিভ চার্জ। তোমরা এটা জানো যে আসলে এখানে 2টা প্রোটন ছিল ধনাত্মক চার্জযুক্ত আর 2টা ইলেকট্রন ছিল ঋণাত্মক চার্জযুক্ত। তার মানে +2, 2টা প্রোটনের চার্জ +2 আর 2টি ইলেকট্রনের চার্জ -2 ছিল। এখন 2টা ইলেকট্রন যখন সে ত্যাগ করবে তখন +2 রয়ে গেল, এজন্য চার্জ আমরা +2, মানে প্রোটনের চার্জটা এখন দেখা যাচ্ছে, এজন্য আমরা +2 দেই। তার মানে যেটা আমি বলতে চেয়েছি,
এই যে তোমার দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটাই হচ্ছে আসলে আলফা কণা। তার মানে আলফা কণা হচ্ছে কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এই যে Ac2+ যেটা, এটা হচ্ছে মূলত আলফা কণা। এবং এই আলফা কণাটা রাদারফোর্ড তার এই পরীক্ষায় ব্যবহার করেছিলেন। এবার দেখো পাতলা সোনার পাতের কথা তো বলেছি, 0.0004 সেন্টিমিটার এত পাতলা একটা সোনার পাত উনি ব্যবহার করেছিলেন এবং জিঙ্ক সালফাইড আবরণযুক্ত গোলাকার একটা পর্দা ব্যবহার করেছিলেন। এই পুরো ব্যবস্থাটাকে ঘিরে গোলাকার একটা পর্দা ব্যবহার করেছিলেন এবং এক্সরে ফিল্ম যেরকম এরকম একটা পর্দা, আসলে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত এক্সরে ফিল্মের মতোই একটা পর্দা, ঠিক আছে, এটা ব্যবহার করেছিলেন। এবার আমরা দেখি যে তোমার পরীক্ষাটা উনি কিভাবে করেছিলেন, একটু আমরা চিত্র এঁকে দেখি। আমি এই অংশটা মুছে ফেলছি, আমি সংক্ষেপে চিত্র এঁকে দেখাবো। দেখো উনি কি কি ব্যবহার করেছেন, এই যে উনি তোমার এই যে আলফা কণার উৎস হিসেবে আসলে তেজস্ক্রিয় মৌল ব্যবহার করেছেন। এটা হচ্ছে তোমার আলফা কণার উৎস, ঠিক আছে, আলফা কণার উৎস এটা হচ্ছে তোমার কি, এটাকে বলা যায় তেজস্ক্রিয় মৌল, যেটা থেকে আলফা কণা, তোমরা এটা জেনে থাকবে যে তেজস্ক্রিয় মৌল থেকে বিভিন্ন প্রকার কণা নিঃসৃত হয়, আলফা কণাও নিঃসৃত হয় তেজস্ক্রিয় মৌল। এবং এই তেজস্ক্রিয় মৌল হিসেবে এখানে উনি ইউরেনিয়াম ব্যবহার করেছিলেন, ইউরেনিয়াম 92, বা এখানে তো উনি রেডিয়াম ব্যবহার করেছিলেন, রেডিয়াম 88, যার পারমাণবিক সংখ্যা, রেডিয়ামের পারমাণবিক সংখ্যা 88 আর ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, এই দুটা মৌল উনি ব্যবহার করেছিলেন, যে কোনোটা আর কি, ইউরেনিয়াম অথবা রেডিয়াম, যেটা থেকে আলফা কণা বের হয়। আচ্ছা, এটা হচ্ছে তোমার আসলে উৎস, কিসের উৎস, আলফা কণার উৎস। এই উৎস থেকে তোমার আলফা কণা বের হয়ে আসলে এটা সোজাসুজি যাবে, কিন্তু এখানে জায়গা কম বিধে আমি এভাবে করে দেখাচ্ছি, 1 2 তোমার 3 4 5 6, 6টা আলফা কণা আমি এখানে দেখাতে পারি। এই দেখো আলফা কণাকে আমি পজিটিভ চার্জ দিয়ে দেখালাম, পজিটিভ চার্জ দিয়ে দেখালাম। শিক্ষার্থীবৃন্দ তোমরা মনে হয় দেখতে পাচ্ছ, এই যে দেখো, তার মানে এই যে উৎস তেজস্ক্রিয় মৌল, এটা থেকে আলফা কণা বের হয়ে যাচ্ছে, বের হয়ে সামনের দিকে চলে যাবে। এখন দেখো এখানে তোমার মাঝখানে উনি রেখেছিলেন সোনার পাত, অর্থাৎ সোনার পাতে অসংখ্য পরমাণু আছে। আমরা যে কোনো একটা পরমাণু দেখালাম, পরমাণু, এই যে একটা পরমাণু দেখালাম, একটু গোলাকার হবে পরমাণু, একটু একটু তোমার ডিম্বাকার হয়ে গিয়েছে, যাই হোক গোলাকার হবে, হাতের আঁকা একটু এদিক ওদিক হতেই পারে। আচ্ছা, এটা হচ্ছে তোমার, দেখো মনোযোগী হও, এটা হচ্ছে তোমার পরমাণু। এই যে পরমাণুর মাঝখানে দেখো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা যাই হোক, এবারে এটা পরে বলবো। এই যে মাঝখানে নিউক্লিয়াস আর বিভিন্ন কক্ষপথ আছে বাইরে, এটা কক্ষপথ, বিভিন্ন কক্ষপথ, আমরা দুইটা কক্ষপথ দিলাম। এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে, কক্ষপথ ইলেকট্রনগুলো ঘুরছে, ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। এই যে দেখো, এখন দেখো আলফা কণাগুলো কি কি হয়। আর এপাশে উনি এই গোলাকার পর্দাটা এভাবে পুরো ব্যবস্থা জুড়ে, গোলাকার পর্দা, কিন্তু গোলাকার পর্দা পুরো ব্যবস্থাকে ঘিরেই আছে। তবে আমি একটা অংশ এখানে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি এখানে একটা অংশ দেখাচ্ছি শুধুমাত্র, মনোযোগী হই আমরা। দেখো এখন তোমার এই যে আলফা কণাটা, আলফা কণা তোমার কি এখান থেকে তোমার সে সামনের দিকে কিন্তু যাচ্ছে, আলফা কণা সামনের দিকে কিন্তু যাচ্ছে, গিয়েছে কি করবে তোমার ওই যে তোমার যে এখানে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, এই পর্দাটাকে আলোকিত করবে, এটা কালো একটা পর্দা, এটাকে আলোকিত করবে, যেখানে গিয়ে আলফা কণা পড়বে সে জায়গাটা আলোকিত হয়ে যাবে। আবার একটু মনে হয় লেখাটা বাঁকা হয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এই যে দেখো আলফা কণা সে চলে যাচ্ছে, আলফা কণা চলে যাচ্ছে, এখানে ধরো একটা ইলেকট্রন দিয়ে দেই, এই দেখো এই যে আলফা কণা চলে যাচ্ছে। আচ্ছা, এই আলফা কণাটা ধরো এখানে গিয়ে এই নিউক্লিয়াসের কাছে গিয়ে সে বেঁকে গেল, বেঁকে গেল, নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় গিয়ে এই আলফা কণাটা কি করলো, সে বেঁকে গেল, খুব ভালো কথা। আবার এই আলফা কণাটা তোমার কি হলো, সে নিউক্লিয়াসে এখানে গিয়ে বিপরীত দিকে ফিরে আসলো। এই আলফা কণাটাও তোমার কি করলো, সে নিউক্লিয়াসের কাছাকাছি গিয়ে বেঁকে গেল, বেঁকে গেল, এই আলফা কণা সোজাসুজি চলে গেল। আচ্ছা দেখো আমি এখানে কতগুলো আলফা কণা দেখিয়েছি, আলফা কণাগুলোর পরিণতি কি হয়েছে দেখো। আচ্ছা, তোমাদের চিত্রটা আঁকা হলে এখানে একটু নিচে চিত্রের নাম লিখে দিতে হয়, বিজ্ঞানের যে কোনো চিত্রের, যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, পরীক্ষা, ঠিক আছে। এটা হচ্ছে আসলে জেটেনেস পর্দা, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত গোলাকার পর্দা। এটা হচ্ছে আসলে সোনার পাতের পরমাণু, এটা হচ্ছে কি সোনা, আমি এখানে লিখছি সোনার পাত, সোনার পাতের পরমাণু।
বা সোনার পাত লিখলাম আমি, সোনার পাত, আর এটা হচ্ছে আলোক উৎস, সব কিছুই লেখা হয়ে গিয়েছে। তোমরা একটু চিত্রটা এঁকে নাও প্লিজ, চিত্রটা এঁকে নাও, তারপর আমি বোঝাবো। এখন দেখো এই যে তোমার পরীক্ষাটা রাদারফোর্ড করলেন, কি করলেন উনি, যে তোমার একটা তোমার তেজস্ক্রিয় মৌলকে উৎস হিসেবে ব্যবহার করলেন। কিসের উৎস? আলফা কণার উৎস হিসেবে ব্যবহার করলেন, এবং আলফা কণাগুলো এই উৎস থেকে বের হয়ে তার সামনের দিকে চলে যাচ্ছে, সোজা সামনের দিকে চলে যাচ্ছে, এবং তোমার সামনের দিকে যাচ্ছে, সামনে রাখা হয়েছে সোনার পাতের পরমাণু। এখন দেখো সোনার পাতকে ভেদ করে বেশিরভাগ আলফা কণা চলে গিয়েছে, বেশিরভাগ, এই যে দেখো 3টে আলফা কণায় দেখতে পাচ্ছি আমরা চলে গিয়েছে। তোমার 2-1টা আলফা কণা কি হবে, নিউক্লিয়াসের কাছে গিয়ে বেঁকে যাবে। আর তোমার খুব কম সংখ্যক আলফা কণা 20,000, আমরা একটু এটা লিখি, এটা হচ্ছে আসলে পর্যবেক্ষণ। উনি কি কি দেখলেন এই পরীক্ষাটা করার সময়, উনি কি কি দেখতে পেলেন সেটা হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ করলেন উনি, যে 3টা বিষয় দেখতে পেলেন, যে তোমার কি নিয়ার 99.99% আলফা কণা পাত ভেদ করে সোজাসুজি চলে যায়, পাত ভেদ করে সোজাসুজি চলে যায়। আমি সোনার পাত লেখাটাকে একটু মুছে দিচ্ছি জায়গা বের করার জন্য। আচ্ছা, তারপর 2 নম্বর যে অবজার্ভ উনি করলেন, 2 নম্বর পর্যবেক্ষণ ওনার কি, যে তোমার 2-1টি আলফা কণা, 2-1টি আলফা কণা নিউক্লিয়াসের কাছে গিয়ে বেঁকে যায়। নিউক্লিয়াসের মানে এই যে সোনার পাতের কাছে কাছাকাছি গিয়ে তোমার কি, তোমার পাতের কাছাকাছি অবস্থান থেকে বেঁকে যায়, পাতের কাছাকাছি কাছে গিয়ে বেঁকে যায়, ঠিক আছে। এবং 3 নম্বর যে পর্যবেক্ষণ উনি করলেন সেটা হচ্ছে কি, যে তোমার 20,000-এর মধ্যে একটি আলফা কণা, 20,000 আলফা কণার মধ্যে 20,000 এর মধ্যে একটি, মাত্র একটি আলফা কণা, মানে হিসেব কষে দেখলেন উনি, আলফা কণা তোমার একটি আলফা কণা, প্রায় আর কি, প্রায় এটা 20,000-এর মধ্যে একটি আলফা কণা কি করে বিপরীত, আমি এখানে জায়গাটা আমি এখানে লিখছি, আমার এখানে জায়গার একটু স্বল্পতা আছে, আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। তোমরা বুঝতে পারলে হলো, বিপরীত দিকে ফিরে আসে, ফিরে আসে। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লিখে নাও, চিত্রটা এখানে লিখে তারপর নিচে লেখো যে পর্যবেক্ষণ আসলে উনি কি কি পর্যবেক্ষণ করলেন সেটা একটু আমরা দেখি। উনি পর্যবেক্ষণ করলেন 3টা বিষয়, একটা হচ্ছে যে তোমার প্রায় অধিকাংশ আলফা কণা 99.99% আলফা কণা পাত ভেদ করে সোজাসুজি চলে যায়, এবং তারা গিয়ে এই জিঙ্ক সালফাইড পর্দাটা, কালো পর্দা, সেটাকে আলোকিত করে, সেখানে গিয়ে আলোক ছটা তৈরি করে। তারপর তোমার 2-1টা আলফা কণা কি করে, তারা এই দেখো নিউক্লিয়াসের কাছে গিয়ে, এই যে দেখো কাছে গিয়ে তোমার ওদিকে বেঁকে গিয়েছে, এই আলফা কণাটা নিউক্লিয়াসের কাছে এসে ওদিকে বেঁকে গিয়েছে। 2-1টা আলফা কণা নিউক্লিয়াসের কাছাকাছি মানে পাতের কাছাকাছি গিয়ে বেঁকে যায়। তারপর তোমার কি, যে তোমার 20,000-এর মধ্যে মাত্র একটা আলফা কণা, খুবই কম সংখ্যক আলফা কণা কি করে, তারা এখানে তোমার পাতের কাছাকাছি গিয়ে সোজা আবার বিপরীত দিকে ফিরে আসে, এই পর্দাটার পিছনের অংশে গিয়ে তারা আলোকিত করে, বিপরীত দিকে গিয়ে তোমার ফিরে আসে, তোমার কি করে পাতের কাছাকাছি গিয়ে বিপরীত দিকে ফিরে আসে, ঠিক বিপরীত দিকে ফিরে আসে। তো এই পর্যবেক্ষণ থেকে এখন উনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, উনি যে পর্যবেক্ষণগুলো করলেন এটা দিয়ে উনি কি করবেন, এখন সিদ্ধান্ত গ্রহণ করবেন। কি কি সিদ্ধান্ত রাদারফোর্ড নিলেন আমি আর লিখলাম না, বই আছে, তোমরা দেখে নিও, আমি মুখে বলছি। দেখো তোমার খুব সহজ বিষয়, উনি আসলে এটা যুক্তি নির্ভর তোমার বিষয়। দেখো যেহেতু 99.99% আলফা কণা পাত ভেদ করে সোজাসুজি চলে গিয়েছে, তার মানে এ দ্বারা বোঝা যায় পরমাণুর বেশিরভাগ জায়গাই হচ্ছে ফাঁকা, ফাঁকা জায়গা পেয়েছে তাই এখান থেকে চলে গিয়েছে, যদি বাধা পেত তবে তো যেতে পারতো না। এবং তোমার ওই যে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন 1897 সালে জে জে থমসন, এই পরীক্ষার বহু পূর্বে, তো সেই উনি তোমার এটা বলেছেন যে যদিও ইলেকট্রন তোমার এই গতিপথে থাকতে পারে কিন্তু তারা আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন আনতে পারে না। কেন পারে না? কারণ এই ইলেকট্রনের তুলনায় আলফা কণা অনেক ভারী, ইলেকট্রনের ভর খুব কম, কিন্তু আলফা কণার মধ্যে তোমার 2টা প্রোটন 2টা তোমার নিউট্রন আছে তোমরা জানো, এবং এই ইলেকট্রনের তুলনায় আলফা কণা 7,000 গুণ ভারী, 7,000 গুণ ভারী। সুতরাং তো একটা ভারী বস্তু দ্বারা যদি একটা হালকা বস্তুকে যদি তোমার আঘাত করা হয় তখন সে কি হবে, কি হবে, তোমার ছোট্ট একটা তোমার বল, তুমি সেটাকে তোমার পা দিয়ে লাথি মারলে কি হবে, বলটা ছিটকে যাবে না পা ভেঙে যাবে? নিশ্চয়ই বলটা ছিটকে যাবে। তার মানে ভারী বস্তু দ্বারা ভারী বস্তুর সাথে যখন সে সংঘর্ষে পতিত হয় ইলেকট্রনগুলো ছিটকে যায়, এজন্য তারা আলফা কণার গতিপথ পরিবর্তন করতে পারে না।
আমি যা বলতে চেয়েছি, প্রথম যে পর্যবেক্ষণ তা থেকে উনি কি বুঝলেন, যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, আর বেশিরভাগ জায়গা ফাঁকা মানেই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস যেটা সেটা খুব কম জায়গা জুড়ে আছে, নিউক্লিয়াসটা খুব ছোট, এটাও বোঝা যায় কিন্তু এই পর্যবেক্ষণ দ্বারা। ঠিক আছে, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা এবং তোমার নিউক্লিয়াসের আকার কিন্তু খুব ছোট, এটা বোঝা যায় কারণ যেহেতু বেশিরভাগই চলে যেতে পেরেছে, বাধা পায়নি। 2 নম্বর যে পর্যবেক্ষণ সেটা আমরা দেখি, কি বললো, দু একটা আলফা কণা নিউক্লিয়াসের কাছাকাছি গিয়ে বেঁকে যায়। নিউক্লিয়াসের কাছাকাছি গিয়ে কি হয়, বেঁকে যায়। কিভাবে বেঁকে যায় দেখো, আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু আলফা কণাগুলো তোমার পাতের কাছাকাছি গিয়ে বেঁকে যায়, তার মানে নিশ্চয়ই আমরা জানি আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত এবং পাতের কাছাকাছি গিয়ে বেঁকে যায়, নিশ্চয়ই পরমাণুর কেন্দ্রে এমন কেউ আছে যে ধনাত্মক চার্জযুক্ত, এজন্যই তোমার বিকর্ষণ হয়েছে, তাই আলফা কণাগুলো বেঁকে গিয়েছে। যদি এটা তোমার ঋণাত্মক চার্জযুক্ত হতো তবে তো তোমার কি হতো, আলফা কণাগুলো এটার গায়ে লেগে যেত, আকর্ষণের কারণে লেগে যেত, বা যদি এটা চার্জ নিরপেক্ষ হতো তবে তো আলফা কণা সোজাসুজি চলে যেত, তোমার বেঁকে যাওয়ার কোনো প্রশ্ন আসতো না। তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। যেহেতু নিউক্লিয়াস মানে এই পাতের কাছাকাছি গিয়ে আলফা কণাগুলো বেঁকে যায়, তার মানে হচ্ছে নিশ্চয়ই তোমার কি, যে তোমার নিশ্চয়ই এই আলফা কণাগুলো হচ্ছে কি তোমার মানে আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, নিশ্চয়ই তোমার পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসটা হচ্ছে তোমার কি ধনাত্মক চার্জযুক্ত। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবং 3 নম্বর যে তোমার পর্যবেক্ষণ সেটা হচ্ছে 20,000-এর মধ্যে একটি আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। এখন দেখো, যেহেতু আলফা কণাগুলো আমি বললাম ইলেকট্রনের তুলনায় ভারী, সে আবার ও পাতের কাছে গিয়ে বিপরীত দিকে ফিরে আসছে। যেমন ধরো তুমি একটা বল ওয়ালে নিক্ষেপ করলে, একটা ক্রিকেট বল তুমি ওয়ালে নিক্ষেপ করলে, ওয়ালটা ভেঙে একেবারে অনেক দূরে চলে গেল, এটা কি হবে, হবে না। কি হবে, বলটা আবার তোমার হাতে ফিরে আসবে। কেন ফিরে আসবে, কারণ বলের তুলনায় দেয়ালটা অনেক ভারী। যেহেতু আলফা কণাগুলো এখানে তোমার আঘাত পেয়ে তোমার বিপরীত দিকে ফিরে এসছে, নিশ্চয়ই পরমাণুর কেন্দ্রে এমন কেউ আছে যে খুব ভারী, এবং এই ভারী বস্তুর সাথে সংঘর্ষে পতিত হয়েই আলফা কণাগুলো বিপরীত দিকে ফিরে এসেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই তিনটাই আসলে মূল সিদ্ধান্ত, যে আসলে যে পরমাণুর বেশিরভাগ জায়গাটাই হচ্ছে ফাঁকা এবং খুব কম জায়গা জুড়ে নিউক্লিয়াস অবস্থান করছে, নিউক্লিয়াস খুব ছোট, এবং তোমার কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে বা কেন্দ্রে যে আছে তোমার সে কি, সে তোমার ধনাত্মক চার্জযুক্ত। কেন, কারণ আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত এবং সে বেঁকে গিয়েছে, তাই কেন্দ্রে যে আছে সে ধনাত্মক চার্জযুক্ত, এবং আলফা কণা যেহেতু আঘাত পেয়ে বিপরীত দিকে ফিরে এসছে, সুতরাং তোমার কেন্দ্রে যে আছে সে খুব ভারী। এবং এই যে তোমার ছোট ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রটা, এটাকে উনি নিউক্লিয়াস নামে আখ্যায়িত করেছেন। তার মানে রাদারফোর্ড এই নিউক্লিয়াস আবিষ্কার করেছেন, এবং এই পরমাণুর তুলনায় কিন্তু নিউক্লিয়াস অনেক অনেক ক্ষুদ্র। তোমাদের যদি একটা উদাহরণ দিই, বাস্তব যদি একটা উদাহরণ দেই, হিসেব কষে দেখা গিয়েছে যে আমরা যদি স্ক্যান করে করে ছবি বড় করতে পারি, তো নিউক্লিয়াসকে যদি তুমি বড় করতে থাকো, বড় করলে দেখা যাবে তোমার বড় করে যদি একটা তোমার ক্রিকেট বলের মতো তুমি করো, তবে দেখা যায় প্রথম যে শক্তিস্তর বা কক্ষপথ এটা 2.5 কিলোমিটার দূরে চলে যায়। চিন্তা করে দেখো, তার মানে কত জায়গা ফাঁকা। যদি তুমি এটাকে বড় করে একটা তোমার কি করো, তার মানে 2.5 কিলোমিটার একটা বৃত্ত, তার মধ্যে একটা তোমার ছোট একটা ক্রিকেট বল পড়ে আছে, এত জায়গা তোমার ফাঁকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস হচ্ছে অনেক অনেক ক্ষুদ্র, তার মানে পরমাণু তার নিউক্লিয়াসের তুলনায় অনেক বড়। ঠিক আছে, আচ্ছা। এবং এখানে তোমার এটাই হচ্ছে তোমার এই যে আমি বললাম যে সিদ্ধান্তগুলো, এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাদারফোর্ড তার পরমাণু মডেল উপস্থাপন করেন। তো সময়টা অনেক এগিয়ে গিয়েছে, আজকে আর আগাবো না। পরবর্তী দিন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার যে তোমার সীমাবদ্ধতা বা ত্রুটি সেটা সম্পর্কে বিস্তারিত শিখব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এবং প্রতিদিন ভালো কাজের কথাও কিন্তু স্মরণ রেখো। তো আল্লাহ হাফেজ।